মেলায় আমাদের এই মালদা কলেজের 38 নম্বর স্টলে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের যে ইন্টারেক্টিভ ডিসকাশন সেটা আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি মালদা কলেজের প্রাক্তন ছাত্র, বর্তমানে মালদা কলেজের কর্মরত অধ্যাপক। দীর্ঘ 39 বছর ধরে উনি মালদা কলেজে কর্মরত আছেন। যেনার শিক্ষকতা হচ্ছে পেশা, কিন্তু লেখালেখি তার ছাত্রজীবন থেকে একটা নেশা, এবং আজও তিনি লিখে যাচ্ছেন। তার একটি অন্যতম প্রকাশনী গ্রন্থ, সেটা হচ্ছে জানা অজানার মালদহ, যেটা সাম্প্রতিককালে নতুন সংস্করণ আবার প্রকাশিত হয়েছে। যে বইটি আমাদের এখানেও স্টলেও ডিসপ্লের জন্য রাখা হয়েছে। এবং তিনি এই মালদা জেলা সম্বন্ধে খুঁটিনাটি সব বিষয়গুলো এই বই জানা অজানার মালদা বই লিপিবদ্ধ করেছেন। এবং মালদা কলেজে দীর্ঘদিন যুক্ত থাকার সুবাদে মালদা জেলায় যে শিক্ষা আলোক বিস্তারে যে মালদা কলেজের যে অবদান, সেই ব্যাপারে তিনি দীর্ঘদিন ধরে চর্চা করছেন। অনেক তথ্য ওনার কাছে আছে। আজকে এমনই এক ব্যক্তির কাছ থেকে আমরা সব শুনবো, এবং তার কাছ থেকে শোনার পর আমরা এই যে ইন্টারেক্টিভ ডিসকাশন, প্রত্যেকে আমাদের যে জ্ঞান আদান প্রদান সেটা আমরা করব, এই আশা রাখছি। এবারে মাননীয় আমি অধ্যাপক শ্রী ওঙ্কার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আজকের যে টপিক, যে মালদা জেলায় শিক্ষার আলোক বিস্তারে মালদা কলেজের ভূমিকা বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয় আর উপস্থিত সমস্ত দর্শক এবং শ্রোতৃবৃন্দ, আমি আমার আজকে দর্শক হিসেবে পেয়েছি আমার প্রিয়তম ব্যক্তিত্ব শ্রী প্রদীপ বাগচিকে। আমি যখন এই মফস্বল থেকে একটা কাদা মাটির মতো ওই মালদা কলেজে পা দিয়েছিলাম, তখন আমাকে গড়ে তোলার পেছনে যার অবদান ছিল সে হচ্ছে আমার প্রিয়তম একজন দাদা কাম ঘনিষ্ঠ বন্ধুতুল্য শ্রী প্রদীপ বাগচি। তো তাই আমাকে খুব চিন্তা ভাবনা করে আজকে বলতে হবে। এটা একমুখী বলা নয়, এটা হবে ইন্টারাকশান, অর্থাৎ বলার মাঝে এরকম হাত তুলে প্রশ্ন করা যাবে বা আলোচনা করা যাবে। আবার একটু যদি ধৈর্য করে যে বিষয়ে বলছি সে বিষয়টা সমাপ্ত হলে সে বিষয়ে আলোচনা বা প্রশ্ন করা যাবে। এর মধ্যে দিয়ে আমাদের আলোচনা প্রাণবন্ত হবে বলেই আমার বিশ্বাস। তো যেহেতু মালদা কলেজ শব্দটা আজকের আলোচনার সঙ্গে যুক্ত, আমি মনে করি জেলায় শিক্ষার আলোক বিস্তারে মালদা কলেজের অবদান। তা আমি বলতে চাই প্রথমেই যে এই মালদা কলেজ, তাহলে মালদা কলেজটা তো সবাই জেনে গেছে যে 1944 সালের 23 জুলাই এটা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এটা মালদা কলেজের একটা আদি পর্ব আছে আর মালদা কলেজের পরের পর্ব আছে। তো মালদা কলেজের পরের পর্বটাই হচ্ছে মালদা কলেজের এই আদি পর্বটা যদি না বলি তাহলে এই বলাটা পূর্ণতা হবে না। কারণ এই আলোচনা তো যারা শুনবেন তাদের তো সামগ্রিকভাবে একটা নিজেরা ধারণা নিয়ে যেতে পারবেন, এবং এইভাবেই তো মানুষের মধ্যে মালদা কলেজ সম্পর্কে তার ইতিহাসটা জানা হয়। তো 1944 সালে মালদা কলেজ প্রতিষ্ঠার আগে 1858 সালে জেলা স্কুল প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো সেটা এত বড় গর্বের বিষয় যে 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর যে কটা স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম মালদা জেলা স্কুল। এবং এই জেলা স্কুল এতই উচ্চ মানের ছিল যে 1901 সালে এখান থেকেই আচার্য বিনয় সরকার প্রথম স্থান অধিকার করেছিলেন এন্ট্রান্স পরীক্ষায়। সেই এন্ট্রান্স পরীক্ষা প্রতিষ্ঠিত হয়েছে। এই কথাটা উল্লেখ এই জন্য করলাম যে জেলা স্কুল প্রতিষ্ঠিত হলো 58 সালে আর কলেজ প্রতিষ্ঠা হচ্ছে 1944 সালে, যেখানে অন্যান্য জায়গায় কলেজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমাদের এখানে কেন কলেজ প্রতিষ্ঠিত হলো না? এবং কলেজ প্রতিষ্ঠিত না হওয়ার জন্য সময়ের জেলা শাসক মিস্টার সোমরাজ স্মিথ তাকে সমস্ত ব্যাপার বুঝিয়ে বললেন। কিন্তু খুব স্বাভাবিকভাবে ইদ্রিস আহমেদ তিনি দাদল চক থেকে কলেজটা
স্থানান্তরিত করতে রাজি ছিলেন না। তবুও জেলা শাসক সম্রাট স্মিথ এবং স্থানীয় জমিদার ভ্রাতা যদুনন্দন চৌধুরী, আশু চৌধুরী, রায় বাহাদুর পঞ্চানন মজুমদার, বিজয় নিয়োগী ইত্যাদি আরও অন্যান্য শিক্ষানুগীরা তারা আহ্বান করলেন এই দুজন অধ্যাপককে জেলা শাসকের সঙ্গে কথা বলে আমরা সচেষ্ট হব সদরে এই কলেজটাকে স্থাপনা করবার। এরপরে জেলা শাসক একটা অ্যাডহক কমিটি করে এই কলেজ গঠন করার উদ্যোগ গ্রহণ করলেন, কিন্তু সেখানেও বিভাগ কিছুতেই মতানৈক্য হচ্ছিল না, সেটা আলাদা ইতিহাস। যাই হোক, 1944 সালের 23শে জুলাই নতুন করে মালদা কলেজ নাম দিয়ে, অর্থাৎ ওই দাদনচক কলেজের নাম বা কাগজপত্র, যে কাগজপত্র এই দুজন অধ্যাপক নিয়ে এসেছিলেন তা নিয়ে আর এগোনো সম্ভব হলো না। নতুন করে মালদা কলেজ নাম দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদনের জন্য পাঠানো হলো। আর মালদা কলেজ সদরে চালু করার জন্য ওই অ্যাডহক কমিটি, যে কমিটির সভাপতি হয়েছিলেন সম্রাট স্মিথ, সম্পাদক হয়েছিলেন আশুতোষ চৌধুরী এবং তিনি যুগ্ম দায়িত্বে ছিলেন কোষাধ্যক্ষের, এবং আরও যা যা নাম বললাম এরকম 7 জনকে দিয়ে সে কমিটি হয়েছিল। সেখানে বিজয় নিয়োগীকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সদরে একটা পুরনো কোনো বাড়ি এই মুহূর্তে চালু করতে হবে, কোনো বাড়ি একটা ভাড়া নিয়ে চালু করা হোক। তখন নতুন মার্কেটে কালেক্টরেটের একটা পুরনো অব্যবহৃত গেস্ট রুম হাউস ছিল, 5টা মাত্র ঘর নিয়ে 1944 সালের 23শে জুলাই মালদা কলেজ শুরু হয়েছিল। এবং আসবার কথা ছিল বিখ্যাত বিজ্ঞানী মেঘনাথ সাহার, তিনি আসতে পারেননি বলে জেলা শাসক সম্রাট স্মৃতি এটার উদ্বোধন করেন। এই হচ্ছে মালদা কলেজের, মানে মালদা কলেজ নামে চালু হওয়ার ইতিহাস। এবার আমি মালদা কলেজের অবদান প্রসঙ্গে যাচ্ছি। মালদা কলেজ যখন অতুল মার্কেটে ছিল, আস্তে আস্তে মালদা কলেজের উন্নতি শুরু হয়েছিল প্রকৃত অর্থে যখন তৃতীয় অধ্যক্ষ হিসেবে দুর্গা কিঙ্কর ভট্টাচার্য যোগদান করেন। তার আগে প্রথম অধ্যক্ষ দিগেন্দ্রনাথ ভট্টাচার্য 6 মাস থেকে চলে গেছেন। তারপরে প্রফুল্লচন্দ্র রায়, মানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞানী নন, অন্য প্রফুল্লচন্দ্র রায় অধ্যক্ষ হয়েছিলেন, এরা স্থায়ী অধ্যক্ষ। মাঝে মাঝে যখন এরা চলে যান তখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতেন অন্যরা। এই দুজন চলে যাওয়ার পরে তৃতীয় অধ্যক্ষ হিসেবে, অর্থাৎ যাকে আমরা স্থায়ী অধ্যক্ষ হিসেবে আমাদের পেয়েছি আমাদের সর্বজন শ্রদ্ধেয় দুর্গা কিঙ্কর ভট্টাচার্যকে, তিনি 1947 সালে এসে জয়েন করেন। তার আগে পর্যন্ত কলেজ এইভাবে ঢিমেতালে চলছিল। তখন তিনি আসার পরে কলেজের বহুমুখী উন্নয়ন হতে শুরু করে। ওইটুকু জায়গায় স্থান সংকুলান হবে না বলে তিনি তখন তার 1 বছরের প্রেসিডেন্সি কলেজের সিনিয়র, যিনি তখন মালদা জেলায় জেলা শাসক হয়ে এসেছিলেন, ICS অশোক মিত্র, মানে অর্থনীতিবিদ বা পরবর্তীকালে অর্থমন্ত্রী অশোক মিত্র নন, ICS অশোক মিত্র, তিনি মালদায় জেলা শাসক হয়ে আসেন। তো দুর্গা কিঙ্কর ভট্টাচার্য তখন অশোক মিত্রের কাছে গিয়ে বলেন যে এই কলেজটা আরো উন্নয়ন করার জন্য, বৃদ্ধি করার জন্য একটু বড় জায়গার দরকার। তো সেই সময়ে উদ্যোগ গ্রহণ করা হয় যে কলেজের অনেক জায়গা নিয়ে বড় করে ভবিষ্যতে করার প্রয়োজনের জন্য এই জায়গার খোঁজ শুরু হয়। দুর্গা কিঙ্কর ভট্টাচার্য এত দূরদর্শী ছিলেন যে এই ব্যাপারে তিনি চাঁদা তুলতে শুরু করেন। এইখানে একটা মজার ঘটনা একটু বলে দিই, যে এই চাঁদা তোলার জন্য অশোক মিত্র বলেন যে এই 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 জায়গায় গিয়ে চাঁদার রসিদ তুমি দাও। তো যুবনাশ্য নামে যিনি খ্যাত কবি, যার নাম মনীষ ঘটক, তিনি তখন ছিলেন মালদায় ফুড ডিপার্টমেন্টের আধিকারিক, মহেশ্বরী দেবীর বাবা। তিনি বাংলার সামনে, যারা পুরনো দেখেছেন, যে একটা বাংলো ওখানে ছিল বাংলা স্কুলের পাশে, এখন যেখানে ওল্ড নিউ সার্কিট হাউস হয়েছে, সেখানে তিনি থাকতেন। মনীষ ঘটক, ঋত্বিক ঘটকের
দাদা। তা এইখানে রশিদ বই দুর্গাঙ্গা ভট্টাচার্য দিয়ে এসেছিলেন। তো তিনি তখন ফুড ডিপার্টমেন্ট থেকে যে সবাইকে সিমেন্ট অন্যান্য দেওয়া হয় তাদের কাছ থেকে মালদা কলেজে অট্টালিকা বা উন্নতি গল্পে চাঁদা তুলছিলেন, এবং এই চাঁদা তোলা সরকারি অফিসার হয়ে কেন চাঁদা তুলছিলেন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। অভিযোগ করার পরে আদালতে এটা নিয়ে মামলা পর্যন্ত হয়ে যায় যে তাকে গ্রেপ্তার করা হবে মনীষ ঘটককে। দুর্গাঙ্গা ভট্টাচার্য সেখানে আদালতে উপস্থিত হয়ে বলেন যে একটা জেলায় কলেজ ছিল না, কলেজের উন্নতি গল্পে চাঁদা তোলা হচ্ছে, এর জন্য যদি গ্রেপ্তার করতে হয় তাহলে আমাকেও গ্রেপ্তার করতে হবে। সেই যাত্রায় তখন মনীষ ঘটক ছাড়া পান। আরো বিভিন্ন জায়গা থেকে চাঁদা উঠতে থাকে। ইতিমধ্যে অশোক মিত্র ট্রান্সফার হয়ে যান। স্বাধীন ভারতের প্রথম আইএস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রণজিৎ ঘোষ এবার আসেন। এই রণজিৎ ঘোষকে অশোক মিত্র সমস্ত কিছু বলে যান যে বাংলা কলেজের জন্য অনেক বড় একটা জায়গা দরকার। তখন রণজিৎ ঘোষ এসে এই যে বর্তমান মালদা কলেজের এই জায়গাটা, এটা একটা বিশাল আমবাগান ছিল, এই জায়গাটা সরকারিভাবে অ্যাকোয়ার করে। যেভাবে সরকারি দপ্তর বর্তমানে এই মালদা মেডিকেল কলেজের জায়গা অ্যাকোয়ার করেছে, ন্যাশনাল হাইওয়ের জন্য জায়গা অ্যাকোয়ার করেছে, বিভিন্ন সরকারি কাজের জন্য যে জায়গা অ্যাকোয়ার করেছে, তো মালদা কলেজের জন্য 52 বিঘার জায়গা অ্যাকোয়ার করা হয়েছিল। সরকারি নিয়মে যাদের জায়গা তাদেরকে টাকা পয়সা নির্ভর করে, কোনো কিছুই আমার মন গড়া নয়, এটা কবিতা নয়, ছোট গল্পও নয়, ইচ্ছের মতো লিখে ফেললাম। এই জন্য আমি আজকের আলোচনায় আমি কয়েকটি গ্রন্থ নিয়ে এসেছি মূল্যবান, যদি কেউ কখনো প্রমাণ হিসেবে চায় আমার কাছে। একটি স্যারের নিজের হাতে লেখা শিক্ষাজীবীর জীবনের কটি ছেঁড়া পাতা, দ্বিতীয় মালদা কলেজের স্মরণিকা, যাতে মালদা কলেজের বিভিন্ন প্রাক্তন অধ্যাপকেরা তাদের অভিজ্ঞতার কথা লিখেছেন, তৃতীয় গ্রন্থ গোটা মালদা জেলায় আমি ক্ষেত্র সমীক্ষা করে বিভিন্ন মানুষের কাছ থেকে যা তথ্য জেনেছি এবং সেই তথ্যগুলো যাতে আমার সংকলিত আছে। তো এই মালদা কলেজ যখন এইখানে জায়গা পেল, তখন এখানে বড় করে করার জন্য আরো শিক্ষানুরাগী মানুষদের নিয়ে দুর্গাঙ্গা ভট্টাচার্য এগিয়ে যেতে শুরু করলেন, এবং 1952 সালের 2রা নভেম্বর এইখানে এই নতুন যে মালদা কলেজ সবাই এখন দেখতে পাচ্ছে, এই মালদা কলেজ 1952 সালে 2রা নভেম্বর এখানে চালু হয়েছিল। অর্থাৎ প্রকৃত অর্থে 1944 সালের 23শে জুলাই মালদা কলেজ স্থাপিত হলেও বর্তমানে যেখানে আমাদের মালদা কলেজ স্থাপিত প্রতিষ্ঠিত তা এখানে এসছে 1952 সালের 2রা নভেম্বর। তারপর থেকে মালদা কলেজের ক্রমবিকাশ হতে শুরু করে। এবার আমি আসি আজকের আলোচ্য বিষয়ে। আসতে দেরি হয়ে গেল এই জায়গায় আসতে, কারণ এই অংশটুকু না বললে আমাদের নবীন অধ্যাপকেরা এবং অন্যান্যরা আমাদের কলেজ সম্পর্কে একটু বিশদে অবগত হতেন না। শিক্ষার বিস্তার ঘটে কোন পরিস্থিতিতে? যখন সেখানে অনেক প্রতিষ্ঠান, স্কুল হোক, অফিস হোক, সেখানে প্রয়োজন অনুযায়ী শিক্ষিত মানুষের দরকার পড়ে। ঠিক যে কারণে ব্রিটিশরা শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিল। অবশ্যই একটা ব্রিটিশদের অন্যতম ভালো কাজের মধ্যে একটি কাজ, কিন্তু তারা তাদের বিভিন্ন দপ্তর চালানোর জন্য, বিভিন্ন প্রতিষ্ঠান চালানোর জন্য এখানে শিক্ষিত অংশ তৈরি করা দরকার বলেই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছিল। এখানেও আমাদের জেলায় প্রথম দিকে দেখা গেছে বিভিন্ন স্কুলের জন্য শিক্ষক আসতো বাইরের জেলা থেকে। এমনকি আমাদের মালদা কলেজ প্রতিষ্ঠার পরে প্রথম দিকে একটা বৃহৎ অংশ কোচবিহার থেকে অধ্যাপকেরা এসেছিলেন। কেন ছিল না আমাদের জেলায়? ওই যে বললাম, আমাদের জেলার ছাত্রছাত্রীদের বাইরে পড়াশোনা করতে যেতে হতো, সুযোগ কম ছিল। কোচবিহার থেকে অন্যান্য জেলা থেকে শিক্ষকরা আসতো মালদা জেলায়। স্কুলের সংখ্যা আমাদের ছাত্র জীবনেও আমরা এত স্কুল দেখিনি, অল্প সংখ্যক স্কুল দেখেছি, এবং সেই স্কুলে শহর থেকে বা অন্যান্য জেলা থেকে শিক্ষকেরা আসতো। তো শিক্ষকের যোগান দরকার, কোথায় দরকার? প্রাইমারিতে, হাইয়ে, অফিসে। গ্রামে যদি একটা হাই স্কুল হয় বা অফিসে হয়, 2007 সালে সিদ্ধান্ত গ্রহণ হলো, গৃহীত হয় যে এখানে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হবে। এবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য
তক্ষুনি মালদা কলেজে তৎকালীন যারা সংগঠক ছিলেন তারা বললেন মালদা কলেজের যে ঘর এবং পরিকাঠামো দিতে হবে। তো মালদা কলেজে তখন পিজি বিভাগ শুরু হয়ে গেছে, যেই বিল্ডিংটার নাম পিজি বিল্ডিং। সেই পিজি বিল্ডিংকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করতে দেওয়া হলো। প্রথম উপাচার্য ডক্টর সুরভী বন্দ্যোপাধ্যায়, তিনি এসে কোনো জায়গা নেই, মালদা কলেজে সেই তিনি বসলেন এবং এই মালদা কলেজের পিজি বিল্ডিংয়ে উপাচার্য বসলেন এবং এইখানে একে একে অধ্যাপক যোগদান করলেন এবং ছড়িয়ে দেওয়া হলো কয়েকটি কলেজে বিভিন্ন বিষয় পড়ানোর জন্য। তো মালদা কলেজেও মুখ্য দায়িত্ব পালন করেছে সেই সময়। দীর্ঘদিন মালদা কলেজে এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যালয় এবং পঠন পাঠন চলত। তারপরে 2011 সালে এই বর্তমান জায়গায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় তারপরে স্থানান্তরিত হয়। এইভাবে দেখা যাবে যে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে মানে এই কলেজের ছাত্রছাত্রীরা সব জায়গায় ছড়িয়ে আছে। শুধু প্রতিষ্ঠানের শিক্ষক বা অধ্যাপক বলে তা নয়, সামাজিক ব্যাপার, সমাজ রাজনীতিকে বাদ দিয়ে হয় না। রাজনৈতিক কর্মকাণ্ড মালদা জেলার প্রতিষ্ঠিত রাজনীতিবিদের সিংহভাগ হচ্ছে মালদা কলেজের ছাত্র ছিলেন বা এখনো আছেন। তো তারা তো সামাজিক কাজই করেন। সামাজিক কাজ কি আলোক বিস্তার নয়? সামাজিক কাজ তো আলোক বিস্তারের দিক। তো এইভাবে মালদা কলেজের ছাত্রছাত্রীরা এই ভূমিকাগুলো পালন করেছে এবং মালদা কলেজ আলোক বিস্তারের একটা দিক, শুধু শিক্ষা নয়, আমি বলবো সাংস্কৃতিক এবং অন্যান্য বিষয়েও মালদা কলেজের গুরুত্বপূর্ণ অবদান আছে। প্রদীপ দা জানেন, সেই সময়ে মালদা কলেজে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, গোটা শহর এবং মফস্বলেরও যারা সাংস্কৃতিক অনুরাগী তারা মালদা কলেজে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে ভেঙে পড়তেন। উচ্চমানের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মালদা কলেজে। এবং মালদা কলেজে তখনকার দিনের বিখ্যাত সমস্ত শিল্পীরা কে নয়। ওঙ্কার বললো, ওনার সাথে আমার আমি একই পাড়ায় থাকতাম বলে খুব ঘনিষ্ঠতা ছিল, প্রায় প্রতি সপ্তাহে। তো ওনার কাছে সব ইতিহাস এবং অন্যান্য শুনতাম। তো অবদানের ক্ষেত্রে ওনার একটা বক্তব্য ছিল, মানে আজকে যে আমাদের শহর বা গ্রামের যে পরিস্থিতি আপনারা দেখছেন, যে একটা রিক্সা চালায় যে তার মধ্যেও তার ছেলেকে শিক্ষিত করার একটা আগ্রহ আছে। শিক্ষার প্রতি সাধারণ মানুষের আজ যে আগ্রহ, সেই সময় 40 বা 50-এর দশকে ছিল না, অন্তত মালদা জেলার মতো পিছিয়ে পড়া জেলা। আর একটা বড় কারণ উনি বলতেন যে গ্রামে গঞ্জে আর পুরোনো ইয়ের মধ্যে বাঙিটোলার আগেও নগরিয়া হাই স্কুল, আর এখানে আছেন নবেন্দু দা, মালদা কলেজের প্রাক্তন ছাত্র কেমিস্ট্রি বিভাগের, উনি আমাকে মনে করালেন নগরিয়া খুব প্রাচীন স্কুল। তো এই পুরনো যে কয়েকটা স্কুল ছিল বিভিন্ন গ্রামে প্রত্যন্ত এলাকায়, তাদের বা পরিবারের অভিভাবকরা ভাবতেন ওই আবার তো কলকাতা বা রাজশাহীতে পড়তে যেতে হবে, তো স্কুলে পাঠিয়ে কি হবে। তো উনি স্যার বলতেন যে এই কলেজটা হওয়ার পর তখন তাদের মধ্যে, গার্জিয়ানদের মধ্যে কিছুটা হলেও এই উৎসাহটা তৈরি হয়েছিল যে এখানে স্কুলে পড়ালে এখানেই কলেজে পড়তে পারবে। এইটা একটা বড় অবদান মালদা কলেজ তৈরি হওয়ার ক্ষেত্রে স্যারের মধ্যে। আর তো সংস্কৃতির ক্ষেত্রেও খেলাধুলা ওঙ্কার বলেছে বিরাট অবদান ছিল। এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এসছে, দেবব্রত বিশ্বাসের মতো কাজী সব্যসাচী নজরুলের পুত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, এরা সব এসে অনুষ্ঠান করতেন। এবং মালদা কলেজে যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো অত্যন্ত উচ্চমানের, বড় বড়, এইগুলো এর একটা বড় অবদান। এবং যার জন্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও মালদা কলেজের ছাত্রছাত্রীদের একটা বড় ভূমিকা গোটা জেলাতেই ছিল। এই সব মিলিয়েই মালদা কলেজ স্থাপিত হওয়াটা এদেশের মানে এই জেলার শিক্ষা এবং সংস্কৃতি জগতের সবচেয়ে বড় একটা বৈপ্লবিক ঘটনা, এটা বললে খুব বেশি বলা হবে না, এইটুকু। হ্যাঁ, বিতর্কের অনেকে আজকে রাজ্য স্তরের রাজনীতিতে যারা আছেন, প্রিয়রঞ্জন দাস মুন্সি, সুব্রত মুখার্জি, সুভাষ চক্রবর্তী, অশোক দাশগুপ্ত যিনি আজকাল পত্রিকার সম্পাদক ছিলেন, এরকম অনেক বিখ্যাত লোক এখানে অংশ নিতেন। এখানে যে বিতর্ক প্রতিযোগিতা হতো তখন মালদা কলেজ মানে গোটা পশ্চিমবঙ্গে
মানে সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে একটা পীঠস্থানের মতো ছিল, বিশেষ করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু তিনটি কলেজের মধ্যে মালদা কলেজ ছিল। ওঙ্কারদার কাছ থেকে যেটা পেলাম আর কি, একটা ছোট রূপরেখা, 1944 সাল, তারপরে 1952 সাল, 1962-তে মনে হয় সুভাষ হোস্টেল, 62, যাক এরকম করে একটা রূপরেখা পেলাম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জেলায় প্রথম কলেজ হলে তার অবদান বেশি হবে, মানে একজন দৌড়লে ফার্স্ট হবে, তো সেটা একটা বিষয়। যবে থেকে জেলায় অন্যান্য কলেজ হলো, অর্থাৎ গৌড় কলেজ, উমেন্স কলেজ, এগুলো সময়সীমা আমি অতটা জানি না, আর তারপরে কলেজের অবদানটা কি, এটা একটা দেখার বিষয় আছে। ধরা যাক জেলায় একটি কলেজ আছে, তারই তো অবদান হবে, এটা আলাদা কিছু না, তাই না? ফলে কলেজে যখন আরও অন্যান্য কলেজ হলো, তখনও মালদা জেলার শিক্ষা বিস্তারে মালদা কলেজের ভূমিকা কীরকম, এটা একটা ভাবনা চিন্তার জায়গা আছে। 2 নম্বর হচ্ছে যে আরেকটা প্রশ্ন যেন কি করবো ভাবছিলাম, জো তারাপুর একটা স্কুল আছে যার 150 বছর বয়স, হ্যাঁ, তারা তো আমাদের কলেজে হচ্ছে অনেক আগে। এটা একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা আমি যখন কুইজ করতে যেতাম, বিশেষ করে আমি বলি অনেককে যে যারা রাজনীতি করে, রাজনীতির স্বার্থে মালদা জেলার প্রান্তে প্রান্তে ঘোরে, আর আমি কুইজ করার জন্য জেলার হেন কোনো প্রান্ত নাই, হেন কোনো স্কুল নাই যেখানে আমি যাইনি। মানে এটা আমার একটা পরবর্তী জীবনে, আমার জীবনে একটা বিরাট অভিজ্ঞতা যে সেই সুদূর ভূত্রি থেকে সেই এদিকে হয়তো বিষ্ণুনগরের কোনো প্রত্যন্ত বা ওদিকে লালাগোলা মদ্দাবতী সেই কেরি সাহেবের সেই এলাকার স্কুলতে সমস্ত এলাকায় গেছি, দেখেছি 1 নম্বর সেখানে শিক্ষকদের মধ্যে, অফিস কর্মীদের মধ্যে হয় মালদা কলেজের ছাত্র আছে, আর দেখেছি যে এই জোতারাপুরের কথা অধ্যক্ষ মশাই বললেন, ডক্টর মানস বৈদ্য, এরকম সমস্যায় পড়েছি যে তারা বলছেন স্কুলে তো, অথচ নিজেদের স্কুলে সাল তারিখ লিখেছেন এরকম। আমাকে একইভাবে জোতারাপুরের মতো পিএনের মতো হাইও স্কুলের প্রধান শিক্ষক তৎকালীন রেবতী রমন ঝা বলেছিলেন যে ওঙ্কার পুরনো যে কাগজপত্র আছে স্কুলে, আমি ওই স্কুলের প্রাক্তন ছাত্র, 100 বছরের বেশি, কিন্তু আমাদের কাছে ওই 100 বছরের পুরনো কাগজগুলোর সরকারি কাজ নথি নেই। সরকারি নথি যবে থেকে হাই স্কুলে অনুমোদন পেয়েছে 1942 সাল, ওই 42 সাল লেখা আছে। তো এখন প্রথমে এই স্কুলগুলো হতো প্রাথমিকভাবে প্রাথমিক স্কুল, তারপরে মিডিল ইংলিশ, তারপরে হাই, তারপরে হায়ার সেকেন্ডারি বা অতীতে যেটাকে ইন্টারমিডিয়েট বলা হতো। জেলা স্কুলও তাই, জেলা স্কুল যে 1858-তে হয়েছিল তখনই হাই ছিল না, এবং পাশাপাশি একটা ভার্নাকুলার স্কুল বলা হয়েছিল, ভার্নাকুলার অর্থাৎ দেশীয় ভাষার স্কুল, যেটা পরে বিলুপ্ত হয়ে যায়। তো এই কারণে সকলেই এই স্কুলের প্রতিষ্ঠানে ওই প্রাথমিক অবস্থাটাকেই ধরে, পরে যখন স্কুলটা হাইয়ের অনুমোদন পায় সেই সালটা লিখতে গিয়ে এই কনফিউশন হয়। কিন্তু জোতারাপুর যে এরকম প্রাচীন জনপদ বা নগরিয়া, এত বর্ধিষ্ঠ প্রাচীন জনপদ, যে বর্ধিষ্ঠ প্রাচীন জনপদ না হলে নেতাজি সুভাষচন্দ্র বসু ওখানে গিয়ে জনসভা করে। মালদার জনসভা হয়েছিল নগরিয়ায়, নেতাজি সুভাষচন্দ্র বসু এসে ওখানে জনসভা করেছিলেন। তো এখানে শতবর্ষ পুরনোই এগুলো স্কুল। আর মানে এইগুলোর নাম বেশি করে কেন এসছে, আড়াইডাঙ্গা, ডিবিডাঙ্গা, কদমি বা ভাঙিটোলা বা জোতারাপুর, এগুলো তাড়াতাড়ি প্রাথমিক থেকে মিডিল ইংলিশ থেকে হাই তাড়াতাড়ি এগুলো অনুমোদন পেয়েছে। ওই জন্য ওই এলাকার স্কুলগুলোর ছাত্রছাত্রীরাই জেলা জুড়ে প্রথম দিকে বেশি ছড়িয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানে। তো জোতারাপুর এরকম একটা প্রাচীন স্কুল। আর মালদা মডেলও 1915 সালের, অক্রমণী 1912 সালের, এরকম সমস্ত স্কুলগুলো আছে। আর অধ্যক্ষ মশাই যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, যখন শুধু একটাই কলেজ তাহলে আমরা তো ঠিকই একজনের মধ্যে ফার্স্ট, কিন্তু যখন এতগুলো কলেজ তখন সবসময় আমরা ফার্স্ট হতে পারছি না। কিন্তু আমরা ফার্স্ট হতে পারছি না মানে এই নয় যে আমরা ওই উঠে যাওয়ার উপক্রম হয়েছে, না তা নয়। আমি দেখছিলাম যে আমাদের কত কিছু কলেজের হয়েছে, একটু বলা দরকার। হ্যাঁ, 50 বছর খুব ঘটা করে পুজো এই মানে হয়েছে। তো 25 ইয়ার্স মালদা কলেজে 25 ইয়ার্স মানে সিলভার জুবলি, এটা কি হয়েছিল?
মালদা কলেজে সিলভার জুবিলি করলে এখন হয়নি। 50 বছর পূর্তি হয়েছিল এবং 50 বছর পূর্তির সময় আমরা খুব প্রত্যক্ষ যুক্ত ছিলাম। তার স্মারক অডিটোরিয়ামটাও আছে এবং আমাদের প্রথম অধ্যাপক যে দুজন এসেছিলেন সানাউল্লাহ সাহেব, তার নামে সানাউল্লাহ মঞ্চও আছে। তো যা দেখছি আমাদের ক্রমবিকাশ কলেজের, আমরা নিজেরা জানি সবাই একটু, আর প্লাস আমাদের যারা শুনতে পাচ্ছেন তারা জানতে পারবেন যে আমাদের কলেজ যখন চালু হয় তো ইন্টারমিডিয়েট চালু হয়েছিল, আর্টস, আবার আইকমও কিন্তু অনুমোদন পেয়েছিল, কিন্তু যথেষ্ট ছাত্র না হয় আইকম চালুই হয়নি। তো প্রথম চালু হয়েছিল ইতিহাস এবং বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, আরবি, ইকোনমিক্স, এইগুলো নিয়ে। এগুলোর আবার অনার্স চালু হচ্ছে কত সালে? অনার্স চালু হচ্ছে বাংলা 1967 সালে, দর্শন 1986 সালে, গণিত 1969 সালে, পদার্থবিদ্যা আইএসসি চালু হয়েছিল 1948 সালে, অনার্স 1986 সালে। খেয়াল করুন যে ক্রমবিকাশটা কীভাবে করছে, যেখানে অঙ্ক অনার্স 1948 সালে, আইএসসি 1969 সালে হয়ে গেল, কিন্তু পদার্থবিদ্যা হতে অনেক সময় লাগলো। যে পদার্থবিদ্যা বিভাগ এখন মালদা কলেজের অন্যতম সেরা পালক। একসময় আমাদের রসায়ন বিভাগ দাবিদার ছিল, সকলেই সেটা স্বীকার করে, যেটা প্রদীপদাও বললেন। উত্তরবঙ্গের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ছিল মালদা কলেজ, যে একসময় এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সবই এখান থেকে হতো। কিন্তু এখন হয়তো আমরা ফিজিক্স ডিপার্টমেন্ট তাদের নিজেদের কারণেই হয়তো তারা সেই স্থানটা দখল করেছে। তো এবার 1948 সালে যখন সায়েন্স আইএসসি চালু হয়েছিল, তো আইএসসি মানে সেখানে ফিজিক্সও পড়াতে হয়, অঙ্কও পড়াতে হয়, গণিত, কেমিস্ট্রিও পড়াতে হয়। সেই জিনিসটায় কেমিস্ট্রি কিন্তু অনেক আগে অনার্স স্কুলে ছিল। এরকম 1959 সালে বিএসসি, এবং বিএসসির প্রথম ব্যাচ পাস করে 1959 সালের ব্যাচ 62-তে পাস করে। সেই 62 সালের বিএসসি পাস স্টুডেন্টের এক্সকারশন নিয়ে গেছিলেন তরুণচন্দ্র, আমায় গল্প বলেছেন, বম্বেতে। এবং সেই বম্বে এক্সকারশনে নিয়ে যাওয়া ছাত্রের মধ্যে একজন ছিলেন সুনীল রায়, যিনি বাঁশবাড়ি স্কুলের টিচার ছিলেন। পরবর্তীকালে টিচার সিন্ডিকেট দোকান করেন, চাকরি ছেড়ে দিয়ে, এবং বিজ্ঞান মঞ্চের সাথে ওতপ্রোত জড়িত ছিলেন। তিনিও বিজ্ঞাপনে বলেছেন তরুণচন্দ্র তৎকালীন বিখ্যাত পরিচালক বিমান রায়ের পরিচিত ছিলেন, এক্সকারশনের জন্য নিয়ে গেছিলেন তাদের। যাই হোক, এরপরে অনার্স চালু হয় কেমিস্ট্রি 1964 সালে। বটানি চালু হয়েছে। আমি মালদা কলেজের প্রাক্তন ছাত্র, তবু একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই, এটা হয়তো আপনাদের জানা উচিত। মালদা কলেজ প্রথমে মালদা কলেজ নাম ছিল না, কালিয়াচকে একটা নাম ছিল বলেছিল। তারপরে মালদাতে আসলেন, যেটা এখন নতুন মার্কেট, সেখানে হয়েছিল। আপনি জানি না বলেছেন কিনা, 1943-তে প্রথম শুরু হয়, 1943। এবং মালদা কলেজ প্রথম কতজন স্টুডেন্টকে নিয়ে শুরু হয়েছিল সেটাও আপনি জানেন না, আপনার রেকর্ড আছে কিনা জানি না। মাত্র 36 জনকে নিয়ে শুরু হয়েছিল। এবং 36 জনে মালদায় যখন গোল্ডেন জুবলি হলো মালদা কলেজে, তখন বলা হয়েছিল যারা প্রথম স্টুডেন্টস তাদেরকে আমরা ইনভাইট করব। ইট ইজ আওয়ার প্রাউড যে এখনও 2-1 বেঁচে আছেন। আমার শ্রদ্ধেয় বাবা, উনি ছিলেন মালদা কলেজের প্রথম স্টুডেন্টস, এবং মালদা কলেজ তখন ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে ছিল। এবং আমার বাবা এমন 36 স্টুডেন্টের মধ্যে হি স্টুড ফার্স্ট ডিভিশন। এটা কিন্তু রেকর্ড আপনাদের নেই কিনা জানি না, হচ্ছে আপনাদের। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মানে 43 সালে মনীন্দ্র দে সরকার এবং সান্নাল সরকার কাগজপত্রগুলো নিয়ে চলে আসলেন, এবং চলে এসে আপনি ঠিকই বলেছেন। ওনার বাবার নাম হরিচরণ দাস, উনি মালদা কোর্টের খ্যাতনামা অ্যাডভোকেট। তিনি মালদা কলেজের প্রথম ব্যাচের ছাত্র, মানে গ্র্যাজুয়েট ছাত্র। আর এটা আমাদের সত্যি খুব আনন্দের যে আজকে একজন এরকম প্রথম গ্র্যাজুয়েট, প্রথম ব্যাচের ছাত্রের পুত্র এসছেন এবং আমাদের এই মূল্যবান তথ্য দিলেন। এই তথ্য আমি সংগ্রহ করে রাখবো। আমি আপনাকে ব্যক্তিগতভাবেও চিনি। আমার নাম সঞ্জয় দাস। আমি 71-এ গ্র্যাজুয়েশন। 71-এ গ্র্যাজুয়েশন মালদা কলেজ। আমাদের বিষয়গুলো শোনার সৌভাগ্য সবসময় হয় না। তো আমার বলার বিষয় যে উনি প্রায় 50 বছর ধরে
ওনার ছাত্র জীবন কর্মজীবন মিলিয়ে তিনি মালদা কলেজের ইতিহাস আমাদের কাছে তুলে ধরলেন। শুধু তুলে ধরলেন না, তিনি এই বিষয়ে বলা যেতে পারে অনেক দিন ধরে এটার সঙ্গে যুক্ত। উনি বই লিখেছেন, যে বইয়ের ৫ম সংস্করণ হয়েছে নাকি ৯ম সংস্করণ, অর্থাৎ মালদা জেলায় মালদা কলেজ নিয়ে একটা ৯ম সংস্করণ নিয়ে বই, যেটা বইমেলায় ৬০ কপি বিক্রি হয়েছে, 60 কপিস, মোর দ্যান 60 কপি, ৬ নয় 60। ফলে এটা কলেজের তরফ থেকে এবং এখানে যারা নিশ্চয়ই আছেন সকলের পক্ষ থেকে এই প্রবীণ অধ্যাপককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ফলে আপনার এই লেখালেখি যে পর্যায়টায় যাচ্ছে, যে আরও অন্যান্য কলেজ আসার পর অবদান কি, যেন অবদান একটা মিস করে গেলেন অডিটোরিয়াম, যেটা সাংস্কৃতিক মালদা জেলার সংস্কৃতি। হ্যাঁ, তো সব মিলে আর কোনো প্রশ্ন নেই মনে হয়। ফলে আজকের এই আলোচনার বাসর আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।